एजिट लाइव 24/7 आप सब देख रहे हैं एजिट लाइव 24/7 এই হচ্ছে এজিট লাইভ 24/7 This is AGT Live 24/7 গোটা যে এক পৃষ্ঠার যে এই চুক্তির বয়ানে সেখানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই শব্দটা অনুপস্থিত, অর্থাৎ চুক্তিটাই বলে দেয় তাদের যে নো কম্প্রোমাইজ বা তাদের যে মূল আইকনিক যে স্লোগান, এটা কোথাও তারা বিসর্জন দিয়েছেন। ইভেন কনস্টিটিউশনাল সলিউশন এই কথাটুকু পর্যন্ত সেখানে নেই। কিন্তু দেখা গেল তার এক সপ্তাহ না পেরোতেই যে ওয়ার্কিং কমিটি বা গ্রুপ গঠিত হলো না, কোনো প্রতিনিধি দিল্লি থেকে আসলো না, এডিসি সম্পর্কে কি কেন্দ্র কি রাজ্য সরকারের কোনো তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না, কিন্তু তারা মন্ত্রিসভায় ঢুকে গেছেন। তো এটা কি প্রমাণ করে? তাহলে একটা আড়ালে বা আবডালে একটা বোঝাপড়া ছিল, এখন সেই আড়ালটা এটা নেই। একদম পরিষ্কারভাবে যে একসাথে, অর্থাৎ তাদের যে বৃত্ত, তাদের যে টার্গেট, তাদের যে লক্ষ্য, যে একসাথে এই ত্রিপুরার যে মানে মসনদে বসা যে অসংখ্য যে তাদের অভিযোগগুলো ছিল, এগুলি অমীমাংসিত রেখেই, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন না তুলি, জনগণকে কোনো জবাব না দিয়ে যারা তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন আবেগ নিয়ে, বিশ্বাস নিয়ে, না খেয়ে না ধেয়ে রাস্তায় বসতে বলেছে, রাস্তায় বসছেন, আমি তাদের দোষ দেব না। কিন্তু যে ঘটনাগুলি, এটা তো পরিষ্কার, এটা হঠাৎ করে হয়নি, এটা বহু আগে থেকেই ত্রিপুরা মথার সমস্ত নেতৃত্বের সাথে হয়তো বা শেয়ার হয়নি বা সেরকম আলোচনা হয়তো হয়নি, কিন্তু সেখানে যারা একদম মানে উচ্চস্তরে কেউ আছেন তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই এই বোঝাপড়াটা হলো। নতুবা এই যে বিগত একটা বছর নয়, গত 3 বছর ধরে এত অভিযোগ বিজেপি শাসিত রাজ্য সরকার সম্পর্কে, কেন্দ্রীয় সরকার সম্পর্কে, এই অভিযোগের একটা জবাব বিজেপি দিল না, কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার দিল না, বা এই চুক্তিপত্রেও সরকারে জমা নিয়ে কোনো কথাবার্তা নেই। কেন হঠাৎ করে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এরকম একটা চুক্তি হয়ে গেল এবং বলা হচ্ছে ঐতিহাসিক চুক্তি, হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট? তাহলে হিস্ট্রির যে মূল অংশ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কেন নেই? তো এই জন্যই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠে আসছে আজকে। কি আমরা সরকারে থাকি বা না থাকি, কি স্বাভাবিক পরিস্থিতি কি অস্বাভাবিক পরিস্থিতি, ভারতের সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষোভ বা জনগণের ইচ্ছা, এটাকে ব্যক্ত করার জন্য এই যে নির্বাচনী ব্যবস্থা, সেখানে যেখানে যেখানে আমাদের সংগঠন আছে, ত্রিপুরা যত বটেই, আমরা সর্বদাই সেই লড়াইয়ে বা সেই প্রসেসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। এবং আমরাও ত্রিপুরার যে 2টি লোকসভা কেন্দ্রেই আমাদের এই নির্বাচনী সংগঠন গড়ে তোলা, আমাদের ক্যাডারদেরকে মোবিলাইজ করা, এগুলো শুরু হয়েছে এবং সঠিক সময়তে আমাদের প্রার্থী ঘোষিত হবে। এবং সেই জায়গায় আমরা এখন সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে আমরা আছি। ত্রিপুরা রাজ্যের মধ্যেও যাতে ইন্ডিয়া জোটের মধ্যে ভোট ভাগাভাগি না হয়, আমরা সে কথাগুলি বলে আসছি। এবং ইন্ডিয়া জোটের যে এখানকার শরিক কংগ্রেস, তাদের সাথে কথাবার্তা হয়েছে
যে আমরা যাতে ঐক্যবদ্ধ প্রার্থী দিতে পারি, কিন্তু এখনোই কোন সেটে বা দুটো সিটে আমরা দাঁড়াবো না তারা দাঁড়াবে এটা নিয়ে কোনো ফয়সালা এখনো হয়নি। কিন্তু আলোচনাটা হয়েছে অবশ্যই, তারাও চাইছেন, আমরাও চাইছি। গতকাল আমাদের পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বলেছেন যে বিজেপিকে হারানোর জন্য খোলা মন নিয়ে যারা আসতে চান আমাদের দরজা খোলা। তো এখনো এটা আছে। এখন বিজেপি এবং কংগ্রেস তাদের প্রার্থী নাম ঘোষণা করেছে একটি কেন্দ্রের জন্য, পশ্চিম ত্রিপুরার। এটা তাদের ব্যাপার, তারা করতেই পারেন। ইন্ডিয়া জোটের সাথে আলোচনা চলছে, এটা ঘোষণা হলেও সর্বভারতীয় ক্ষেত্রে তো আলোচনা হবে। তো সেখানে যে দলের প্রার্থী হবে দুটোই আমরা দেব কিনা, আমরা কংগ্রেসকে বলেছি যে আমাদের ত্রিপুরার যে সংগঠন এই ক্ষেত্রেতে দুটো আসনই আমাদের প্রার্থী থাকলে ভালো, তোমরা সমর্থন করো। তারাও চাইছে একটা আসন। তো এখন কেন্দ্রের ফাইনাল হবে, প্রার্থী ঘোষণার তো শেষ কথা না। ঘোষণা হলেও যে নমিনেশন সময় না মানে এই দিতে হবে কোনো কথা নেই। এটা গত বিধানসভাতেও হয়েছে। কংগ্রেস এরকম 17টা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল, পরবর্তী সময়তে এই 4 জনকে উঠেছে। এখন এটা উঠাতে হবে কথা আমি বলছি না, কিন্তু আমাদের আলোচনা এখনো জারি আছে এবং ঠিক সময়েতেই আমাদের প্রার্থী পদ আমরা ঘোষণা করব এবং আমাদের সিদ্ধান্ত ত্রিপুরার জন্য জানতে পারবেন। এবং আমরা চাই কংগ্রেস এবং ল্যাব একসাথেই যাতে বিজেপির বিরুদ্ধে এই নির্বাচন লড়াই করতে পারে। এটা তাদের বক্তব্য, তারা বলতেই পারেন তাদের সমর্থকদেরকে ধরে রাখার জন্য। কিন্তু মোক্ষম প্রশ্নটা উঠে আসছে, যেখানে বারবার ধরে তারা বলছেন যে নো কম্প্রোমাইজ, অর্থাৎ গ্রেটার ত্রিপুরা ল্যান্ডই 1 নম্বরে থাকবে, তারপরে ABCD অন্য দাবি আসতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অলওয়েজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। ওটা ছাড়া কোনো মানে জল খাওয়া হবে না, লাঞ্চ করা, ডিনার করা, অন্য কথা তো দূরে থাক, এটা জলও খাওয়া হবে না। এবং এই যে চুক্তি করে আসলেন তারা বলছেন এখানে এসে দিস ইজ হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট, অর্থাৎ তাদের সব পাওনা হয়ে গেছে। তো সেখানে তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নেই। তো এখানে আমার বলতে হবে কেন এদের পরিণতি IPF-টির দিকে যাচ্ছে কিনা, ত্রিপুরার যে মানুষ দেখছেন তারাই বলবেন। এখানে নতুন করে বলার কি আছে, সবটাই তো এখন মানে ওপেন বুক, খোলা বইয়ের মতো। সেখানে বাইরে থেকে আমার বা অন্য কারোর বলার কিছু নেই। সবকিছুই তারাই মঞ্চস্থ করেছেন। রাজ্যের মানুষ, দেশের মানুষ তার প্রত্যক্ষ করছেন যে ত্রিপুরা মথা দল গভীর আশা এবং প্রত্যয় নিয়ে হিমালয় সম উচ্চতার আশা সঞ্চার করে স্বপ্নের বীজ বুনে এই রাজ্যের একটা অংশের জনগণকে সংগঠিত করেছিল আবেগ এবং আরও নানা ধরনের যে সেরকম আবেদন নিয়ে যে তারা ত্রিপুরা ল্যান্ড গড়ে তুলবেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, শুধু ত্রিপুরার চৌহদ্দি না, তার বাইরেও যাবেন। এবং তাদের এই দাবি বা আন্দোলন এটা কোনো ধরনের কম্প্রোমাইজ দিয়ে এরা এই আন্দোলন স্থগিত করবেন না। এবং গত বিধানসভা নির্বাচনেও শোনা গেল এটাই তাদের লাস্ট ফাইট, যে এই নির্বাচনের মধ্য দিয়েই তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছবেন। যদিও
ত্রিপুরাজ্যের অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যারা তার আগের 5 বছরের বিজেপি শাসনে অতিষ্ঠ, তারা চাইছিলেন বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে, এবং এই সুরে ত্রিপুরা মথাও সুর মিলিয়েছিলেন। বিজেপিকে না হটাতে পারলে শুধু যে ত্রিপুরাসাদের না, ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের স্বপ্ন অধরা থাকবে, এ রাজ্য আরো পিছিয়ে যাবে। কাজেই বিজেপিকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। তারা ত্রিপুরাসাদের সীমানা পেরিয়ে অন্যান্যদের উপর সেখানে সামিল করেছিলেন, এবং ত্রিপুরা মথার এই ছত্রছায়ায় সিটিজেন্স ফোরাম নামে একটা এরকম সংগঠন তৈরি হয়েছিল, যে নন ট্রাইবাল অংশের কিছু বুদ্ধিজীবী বা সাধারণ মানুষ তারাও যুক্ত হয়েছিলেন। অর্থাৎ এই যে বিজেপি বিরোধী যে ওয়েভ, এটাকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। ভোট হলো, ফলাফল প্রকাশিত হয়েছে, সবার সামনে এটা এখন মানে একটা পাবলিক ডোমেনের মধ্যে আছে যে বিজেপিকে ত্রিপুরাজ্যের মানুষ প্রত্যাখ্যান করতে চায়। এটা একেবারে এই ব্যালট পেপারের মধ্য দিয়ে মানুষ তাদের সুনির্দিষ্ট তথ্য জানিয়েছেন। এটা একদিক। আরেক দিক হলো যে বিজেপি বিরোধী যে সংখ্যাগরিষ্ঠ ভোট বা বিজেপিটা মানে বিরুদ্ধে যাচ্ছে, এটা অন্যরা যেমন উপলব্ধি করতে পেরেছিলেন, তারাও করতে পেরেছিলেন। কিন্তু দেখা গেল বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার কারণে এই জনবিরোধী স্বৈরাচারী দুর্নীতিবাজ বিজেপি আবার ক্ষমতায় বসে গেল, এবং গত 1 বছর ধরে তারা বিগত 5 বছরের ন্যায়ই সেই নীতি অনুসরণ করে এই রাজ্যের শ্রমিক, কৃষক, ট্রাইবেল, নন ট্রাইবেল, বেকার, যুবক সমস্ত অংশের বিরুদ্ধে আবার তাদের সেই কাজ, এটাকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং গত 1 বছরে এই এত কিছুর মধ্যেও আমরা দেখেছি এই বিজেপির বিরুদ্ধে মাঝে মধ্যে 2-4টা গরম গরম কথা বলা ছাড়া তাদের সাথে কিভাবে দাহরম মহরম করে কখনো ইন্টারলোকিউটর, কখনো এই ডায়লগ, কখনো দিল্লিতে, কখনো গুয়াহাটিতে, কখনো আগরতলায়, আবার শোনা যায় যে মাঝে মধ্যে ভুবনেশ্বরেও বৈঠক হয়েছে, এদেরকে ডাকা হয়েছে। এটিকে পাবলিক কাছে বলেছেন যে না, নো কম্প্রোমাইজ। দিল্লিতে একটা চুক্তি হলো, আমরা সবাই দেখেছি। এই চুক্তি সম্পর্কে যেরকম ভাবে বলা হচ্ছে, কিন্তু চুক্তির যে বয়ান, এটা যে কেউ দেখলে সেখানে সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু আছে কেউ বলবে না, তার কোনো টাইম ফ্রেমও নেই, নির্দিষ্ট কোনো ভাষা কিছু শব্দ প্রয়োগ ছাড়া কোনো লক্ষ্য নেই। কিন্তু কি আছে, আইপিএফটির সাথে লোক ঠকানোর জন্য যে মোডালিটি কমিটি বা এম্পাওয়ার্ড কমিটি, এরকমই একটা নতুন একটা শব্দ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে, আগেও হয়েছিল।